আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা থেকে সব সেনা সরাবে না ইসরায়েল, বানাবে সামরিক ঘাঁটি। ড্রোন মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারে হামলা করল রাশিয়া। ভেনেজুয়েলায় নতুন আইন পাশ, মার্কিন অবরোধ সমর্থনকারীদের জন্য কঠোর শাস্তির বিধান। তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন তারা ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে কখনোই পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। তবে কাজ বলেছেন গাজা একটি সেনাঘাঁটি বানাবে ইসরায়েল। খবর আল আরাবিয়া ইংলিশের মঙ্গলবার ২৩ ডিসেম্বর এক অনুষ্ঠানে কাজ ইঙ্গিত দেন গাজার উত্তরাঞ্চলে ভবিষ্যতে নতুন সামরিক কৃষিভিত্তিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা দখলদার ইসরায়েলের, যা অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী দেশটির উপস্থিতির স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে অধিকৃত পশ্চিমধুরের বেইত এল বসতিতে ইসরায়েলি সেনাবাহিনীর বেনিয়ামিন ব্রিগেডের সদর দপ্তর স্থানান্তরের চুক্ত এবং একই এলাকায় ১,২০০ নতুন বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইনের আওতায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবুও ইসরায়েল সরকার সেখানে বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা সঠিকভাবে সঠিক সময়ে এগোচ্ছি। কেউ কেউ প্রতিবাদ করছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের হাতেই। এই সরকার সম্পৃক্ততা এবং নিয়ন্ত্রণে বিশ্বাস করে। যদি সার্বভৌমত্ব প্রয়োগ সম্ভব হয় আমরা তা প্রয়োগ করব। আমরা এখন কার্যকর সার্বভৌমত্বের একটি পর্যায়ে রয়েছি। ৭ অক্টোবরের ভয়াবহ ঘটনার পর ইসরায়েল যে শক্ত অবস্থান নিয়েছে তার ফলে এমন সুযোগ তৈরি হয়েছে যা দীর্ঘদিন ছিল না। বিশ্লেষকদের মতে গাজা থেকে স্থায়ীভাবে সেনা প্রত্যাহার না করার ঘোষণা এবং নতুন সামরিক কৃষি ঘাঁটির পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে উভয় পক্ষই নিয়মিত একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল অভিযানের পর গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার ২ লাখের বেশি বাসিন্দার মধ্যে বিপুল সংখ্যক মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের একাধিক এলাকায় রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর ভোররাতে এই হামলা শুরু হয়, যাতে কমপক্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এর আগের দিন মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হন। সেই ঘটনার পরদিনই ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে খিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দেনিপ্রোপেট্রোভাস্ক অঞ্চলের আন্দ্রিভকা ও খার্কিভ এলাকার প্রাইলিপকা দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভভারেদেঙ্কো জানান, ভোরের হামলায় রাশিয়া অন্তত ৬০০টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অবরোধ এবং জলদস্যুতা সংক্রান্ত কার্যকলাপের সহায়তাকারী বা অর্থায়নকারী ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে আইন পাশ করেছে ভেনেজুয়েলা, যার মধ্যে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড অন্তর্ভুক্ত আছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে সম্পর্কিত তেল ট্যাঙ্কার আটক করার পর এই আইনটি পাশ করা হয়। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এই কাজকে জলদস্যুতার আইনবিরোধী কাজ বলে নিন্দা করেছে। মাদুরোর নিয়ন্ত্রিত দল জাতীয় পরিষদে আইনটি উপস্থাপনের সময় আইন প্রণেতা জিউসেপ্পে আলেসান্ড্রেল্লো বলেন, এই আইনটি জাতীয় অর্থনীতি রক্ষা করতে এবং জনগণের জীবনযাত্রার মান খারাপ হওয়া থেকে বাঁচাবে।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দফায় দফায় আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে। তার মধ্যে ল্যাটিন আমেরিকায় বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে, তেলের ট্যাঙ্কার জব্দ করেছে, কথিত মাদক পাচারকারী নৌকাগুলোর ওপর সামরিক হামলায় কয়েক ডজন লোককে হত্যা করেছে এবং ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকি দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় তেল ট্যাঙ্কার আটকের মতো কাজের বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। এছাড়া কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলার ঘটনাও ব্যাপকভাবে অবৈধ বলে বিবেচিত হয়। এদিকে মঙ্গলবার জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মনকাডা নিরাপত্তা পরিষদের ইউএনএসসির এক বৈঠকে বলেন, আমরা এমন একটি শক্তির উপস্থিতিতে রয়েছি যারা আন্তর্জাতিক আইনের বাইরে কাজ করছে। ভেনেজুয়েলার নাগরিকদের আমাদের দেশ ছেড়ে চলে যাওয়ার দাবি করছে এবং দেশ অন্যের হাতে তুলে দেওয়ার দাবি করছে। তবে চীন ও রাশিয়া সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। এর আগে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করতে এবং ভেনেজুয়েলার বিশাল তেল মজুদের নিয়ন্ত্রণ দখল করতে চাইছে, যেগুলো ট্রাম্প প্রশাসনের সদস্যরা মিথ্যাভাবে দাবি করেছেন যে তা যুক্তরাষ্ট্রের। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলী আহমেদ আল হাদ্দাদ এবং তার সঙ্গে থাকা 4 লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডেবেইবা। মঙ্গলবার 23 ডিসেম্বর এক বিবৃতিতে এটিকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন তিনি। আঙ্কারা থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডেবেইবা তার বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, সামরিক প্রতিষ্ঠানের এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ক্ষতি। আমরা এমন ব্যক্তিদের হারালাম যারা আন্তরিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে তাদের দেশকে সেবা করেছেন। দুর্ঘটনায় নিহত অন্যরা গ্রাউন্ড ফোর্সেস চিফ অব স্টাফ আল ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউই, আল হাদ্দাদের উপদেষ্টা মোহাম্মেদ আল আসাউই দিয়াব এবং মিলিটারি ফটোগ্রাফার মোহাম্মেদ ওমর আহমেদ মাহাজুব। আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এক তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে উল্লেখ করেছে, ওই দুর্ঘটনায় 3 জন ক্রু মেম্বারও নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে বৈদ্যুতিক ত্রুটির সমস্যা দেখা দিলে বিমানটি থেকে জরুরি অবতরণের জন্য আবেদন করা হয়েছিল, তবে তারা আর নিরাপদে ফিরতে পারেননি। প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন, লিবিয়ার সেনা প্রধান মোহাম্মেদ আল হাদ্দাদ তার 4 জন সহযোগী এবং 3 ক্রু সদস্য নিয়ে উড্ডয়ন করেছিল প্রাইভেট জেট বিমানটি। কিছুক্ষণের মধ্যেই বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে তারা বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রকে অবহিত করে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। তুরস্কের আভ্যন্তরীণ মন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, বিমানটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশ্যে আঙ্কারা থেকে ওড়ার পর 2 কিলোমিটার দূরে কেসিক কাবাক গ্রাম সংলগ্ন হাইমানা অঞ্চলে বিধ্বস্ত হয়। আল জাজিরাকে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। সন্ত্রাস বা কোনো আক্রমণের আলামত এখনও পর্যন্ত মেলেনি। তুর্কি সমকক্ষ এবং অন্যান্য সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে আঙ্কারায় এই সফরে এসেছিলেন আল হাদ্দাদ ও তার সঙ্গীরা। তারা যে প্রাইভেট জেটে করে তুরস্ক সফরে আসেন, সেটি লিবিয়া সরকারের ভাড়া করা বিমান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।